আমি এতক্ষণ ইউটিউবে লাইভ ছিলাম, এবারে আবার ফেসবুকে চলে এসেছি তোমাদের সাথে লাইভে। আজ থেকে একটা স্পেশাল সারপ্রাইজ তোমাদের জন্য দিয়ে দিই। আজকে হচ্ছে অগস্ট 1, তো এই অগস্ট আর সেপ্টেম্বর আপাতত যতদিন না পুজো আসছে ততদিন পর্যন্ত থার্সডে অ্যান্ড সানডে দুটোতেই আমি লাইভে আসবো। মানে এতদিন আমি থার্সডেতে ফেসবুকে লাইভ করতাম না, শুধুমাত্র ইউটিউবেই আসতাম। তো আমি এখন থার্সডে করে মানে আগে ইউটিউবে লাইভটা করে নেব, ওটা কমপ্লিট হয়ে গেলে আমি ফেসবুকে চলে আসবো, তোমাদের সবাইকে নিয়ে ফেসবুকে চলে আসবো, ঠিক আছে? তো আস্তে আস্তে তোমরা জয়েন করো। যারা এতক্ষণ আমার সাথে ফেসবুকে ছিলে তারা তো সবাই আমাকে দেখছি, এই ইউটিউবে ছিলে তারা তো আমাকে এতক্ষণ দেখছিলে, এবার ফেসবুকে তোমরা সবাই একটু লাইভটা জয়েন করে নাও। আর যারা নতুন জয়েন করবে তাদেরকেও ওয়েলকাম জানিয়ে আপাতত আমি আগে সবাই জয়েন করতে করতে একটু বলে দিই যে প্রচুর কমপ্লিমেন্টস পেয়ে গেছি যে আজকে তোমাকে দিদি খুব সুন্দর লাগছে, বাটারফ্লাইয়ের মতো লাগছে, কারণ আমাকে আজকে পাঠিয়েছে গার্গী চক্রবর্তী এই ভীষণ সুন্দর একটা বাটারফ্লাই ফ্লোরাল স্কার্ট, যেটা আমার তো অনবদ্য লেগেছে। তো একটু বলে দিই ডিটেলসটা। আমার আজকের এটা কিন্তু কোনো ড্রেস নয়, এটা স্কার্ট অ্যান্ড টপ, এটা দুটো ডিফারেন্ট পার্ট। নিচের স্কার্টটার মানে ঘেরটা আমি একটা রিল তো করেই দিই তোমাদের জন্য যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো তোমরা রিলস একবার দেখে নিও যে খুব বড়, মানে বিশাল বড় এটার ঘেরটা, হ্যাঁ। আর এটা অসম্ভব সুন্দর দেখতে ফ্লোরাল একটা স্কার্ট। এটার ভেতরে কিন্তু সুতির আস্তরা দেওয়া আছে, তো যার জন্য কোনো সমস্যা হবে না, একেবারেই ইরিটেশনের কিচ্ছু নেই, ঠিক আছে? যারা স্কার্টস পছন্দ করো, যারা গাউন স্টাইলের ড্রেসেস পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট একটা ম্যাচ। আর তার সাথে একটা খুব সুন্দর কোরিয়ান টপ। এই কোরিয়ান টপটা আমি জানি না কতটা ক্লোজ ভিউতে তোমাদের বোঝানো যাচ্ছে। এইখানে যে এই মাল্টি কালার বিডসগুলো দেখছো, এগুলো কিন্তু বিডস নয়, এগুলো হচ্ছে একদম স্টোন ওয়ার্ক করা আছে, ছোট্ট ছোট্ট স্টোন যেরকম এরকম গ্রিপ করে সেটাকে বসানো আছে স্টিচ করে, ঠিক আছে? এবং ইটস কোয়াইট এক্সপেন্সিভ, এখানে পুরো মাল্টি কালার স্টোন ওয়ার্ক করা রয়েছে। এবং নিচের ফ্লোরাল স্কার্টটাও অসাধারণ। স্কার্টটার প্রাইস আছে 1099 আর টপটা যাচ্ছে 850। আই রিপিট, 1099 আর 850। যদি কেউ যে কোনো একটা পারচেস করে তাহলে তাকে ফুল শিপিং দিতে হবে। যদি কেউ কম্বো দুটোই পারচেস করছে তাহলে ইন দ্যাট কেস তাকে হাফ শিপিং প্রোভাইড করতে হবে। আর হাফ শিপিং যাবে হচ্ছে অঙ্গসজ্জার তরফ থেকে, যারা এটা স্পন্সর করেছে। তো অঙ্গসজ্জা থেকে গার্গী চক্রবর্তী এই অসাধারণের মানে অসাধারণ এই স্কার্ট অ্যান্ড টপটা আমাকে পাঠিয়েছে 7595999708। আই রিপিট 7595999708। এটা হচ্ছে গার্গীর নাম্বার। তোমরা যারা চাও ওর সাথে ডেফিনেটলি যোগাযোগ করে নাও, কারণ পুজোর কালেকশন কিন্তু এবার আমি আস্তে আস্তে দেখাতে শুরু করে দিয়েছি। সো পুজোতে হরেক রকমের ড্রেস দেখতে তো ক্ষতি নেই, উইন্ডো শপিং করতে কার না ভালো লাগে? আর আমরা মেয়েরা তো ভালোবাসি, কিনি না কিনি পরের কথা, দেখতে তো ভালোই লাগে না বলো? আর যাদের তো যেটা ভালো লাগবে, সবার তো সব কিছু ভালো লাগবে না ডেফিনেটলি, তো যার যেটা ভালো লাগবে সে সেটা কিনে নেবে, তাহলেই হলো। বেশ, তো আমার দারুণ লেগেছে আজকের ড্রেসটা, আমার সত্যিই খুব সুন্দর লেগেছে। এটা আমি আমার মতন করে ইন করে পরেছি যাতে এটা পুরো একটা গাউনের মতন লুক ক্রিয়েট হয়েছে। যদি কেউ মনে করো যে তোমরা এটাতে কমফোর্টেবল নয়, এটা কিন্তু শর্ট আছে, তো তোমরা চাইলে এটাকে ক্রপ টপের মতন করেও স্কার্টস দিয়ে ইউজ করতে পারো, যার যেটাতে কমফোর্টেবল আসবে। ইন আউট দুটোই ভাবে করা যাবে। ইউটিউব থেকে চলে এলাম দিদি, সেকেন্ড তোমার লাইভ জয়েন করলাম, ভালো থেকো সুস্থ থেকো। মৌমিতা পোদ্দার, থ্যাংক ইউ ফর জয়েনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই শো। সুলগ্না লিখছে এসে গেছি, একটা ভূতের গল্প শুনি। একদম, এবারে এখানে আমি একদম একটা ভয়ানক ভূতের গল্প বলবো এবং বেশ ইন্টারেস্টিং ভূতের গল্প বলবো। কথা না বাড়িয়ে চটপট গল্পে চলে যাচ্ছি। বেশ, আচ্ছা, অনেকেই জয়েন করে গেছে আর আমি ওয়েট করছি না। তো এখন যে গল্পটা আমি বলবো এটা আমাকে তপতি শেয়ার করেছে। তপতির মামার বাড়ি উলুবেড়িয়ার হাটগাছিয়া বলে কোনো জায়গা আছে, ঠিক আছে? তো ওই উলুবেড়িয়ার হাটগাছিয়া অঞ্চলে বিভিন্ন পাড়াগুলো না টাইটেল ওয়াইজ হয়, মানে ধরো কোথাও দাসপাড়া, পালপাড়া এরকম। তো ওখানে দাসপাড়া যে লোকেশনটা, সেখানকার ঘটনা, এটা ওর মামার বাড়িরই ঘটনা। তো এখনো পর্যন্ত ওর মামার বাড়িতে প্রচুর লোকজন আছে, কিন্তু পরবর্তীতে ম্যাক্সিমাম জনই ওই বিক্রি টিক্রি করে দিয়ে সব আর কি নতুন করে রেনোভেট করে বাস্তু শুদ্ধকরণ করে তারপরে আছে। কেননা কি ঘটেছিল ধারাবাহিকভাবে এই পরিবারটার সাথে সেটা এবার পরপর বলি। তো ওই যে দাসপাড়া যেটা, সেটা হচ্ছে ধরে নাও মাঝখানে একটা বিরাট বড় পুকুর, আর সেই পুকুরটাকে বেষ্টন করে চারিদিকে পরপর প্রচুর ভাইদের বাড়ি।
মানে বড় মেজো সেজো ফুল ন সানো ছোট এরকম প্রচুর ভাইরা আছে, তাদের সব পরপর পরপর বাড়ি। তো ওই যে দাদু ছিলেন যিনি মেনলি বাড়ি করেছিলেন, ওনার যেহেতু এতগুলো ছেলে, উনি প্রত্যেকটা পোর্শন এরকম করে সমানভাবে ভাগ করে করে পুরো পুকুরের চারিদিকে ধরে প্রত্যেকের আলাদা 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 বাড়ি করে দিয়েছিলেন। এবং প্রত্যেকের বাড়ির সাথে অ্যাটাচড ঘাট আছে, প্রত্যেকের পুকুর ঘাটেগুলো ওই সব একসাথে পুকুরে গিয়ে একসঙ্গে একত্রিত হচ্ছে। আর সুন্দর বড় একটা কমন পুকুর, যেটা সব ভাইয়েরা মিলেই ব্যবহার করে। তো ব্যাপারটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, দাদু খুব ওয়েল প্ল্যান্ড ছিলেন। তো যার জন্য কারোর সাথে কারোর কোনো বচসাও নেই, যে যার নিজের মতো খায়, যে যার নিজের মতো থাকে, আবার সকলের সাথে সকলের ভীষণ সদ্ভাবও আছে। তো এইভাবেই দাদু জমি কিনে সকলকে বাড়িটা করে দিয়েছিল। তো এরপর যে ঘটনাটা ঘটতে শুরু করলো, ওদের মধ্যে যে শানু দাদু ছিলেন, উনি বরাবরই মানে ওই দাদু মানে বড় দাদু মারা যাওয়ার পরে এরা হচ্ছে তপতি যে আমাকে গল্পটা বলেছে তাদের দাদু হচ্ছে সম্পর্কে, ঠিক আছে। তো ওই যে শানু দাদু যাকে বলছি আমি, তো ওই শানু দাদু ওনার মানে একটুখানি নেচারটা ছিল হচ্ছে ভীষণ কুড়ে প্রকৃতির। উনি কাজ করতে চাইতেন না একদম, মানে ওদের প্রচুর জমি জমা, যদি ভালো কোনো চাকরি বাকরি কেউ নাও করতো, সবাই চাষবাস ক্ষেত খাবারি করে কিন্তু প্রত্যেকেরই আর্নিং স্ট্রাকচারটা বেশ ভালো ছিল পরিবারের। কিন্তু শানু দাদু কিছুতেই কোনো জায়গায় মানে না কোনো কাজে ঝুঁকবেন, না উনি চাষবাস করবেন, কোনো কাজ করতে চাইতেন না, বরাবরই উনি একটু কুড়ে প্রকৃতির। তো এরপরে ওই যে শানু কাকিমা মানে ওই যে দিদাটা ছিল, মানে তপতির মায়ের কাকিমা হচ্ছে আর ওর দিদা হচ্ছে, তো আমি দিদা দাদু বলেই বলছি গল্পটা। তো ওই দিদা হঠাৎ তখন কি করবেন, কোনোভাবে তাকে তো সংসারটা চালাতে হবে, কোনো উপায় নেই। তো উনি কি করলেন, উনি তখন ওই মানে গম পেতন রেশন থেকে, ওই রেশনের গম ভাঙিয়ে আটা করে সেখান থেকে ফুচকা তৈরি করে উনি ফুচকা নিয়ে বসতেন, দিয়ে ওই মহিলা ফুচকা বিক্রি করে করে ওদের সংসারটা চলতো খুব টেনে টুনে। একমাত্র শানু দাদুরই ওরকম অবস্থা ছিল, বাকি প্রত্যেকের কিন্তু অবস্থা খুব ভালো ছিল, প্রত্যেকেই যথেষ্ট সম্ভ্রান্ত জীবনযাপন করতো। তো এই করতে করতে স্বাভাবিকভাবেই এবার শানু দিদাজি ছিলেন খুব স্বাভাবিক, তার বাকি জায়েদেরকে দেখছে তারা এত ল্যাভিশমেন্টের মধ্যে রয়েছে, তাদের হাজবেন্ডরা এত ভালো করে কাজ করছে আর তাকে এত পরিশ্রম করতে হচ্ছে, এত কষ্ট করতে হচ্ছে। তো উনি প্রচণ্ড রেগে গিয়ে, এটা হয়ই না, খিটখিটে প্রকৃতির হয়ে গেছিলেন এবং শানু দাদুকে প্রচুর কটূক্তি করতেন। তো এই করতে করতে একদিন হঠাৎ করে শানু দাদুরও মাথা প্রচণ্ড গরম হয়ে যায় এবং ওদের প্রত্যেকের বাড়ির সাথে লাগোয়া উঠানো আছে, উঠানে কিছু গাছপালাও ছিল। তো একদিন নিজের বাড়ির গাছের উঠোনে উনি গলায় দড়ি দিয়ে প্রথম সুইসাইড কমিট করলেন। তো এটা ছিল ওই বাড়ির প্রথম ঘটনা যে শানু দাদু উনি গলায় দড়ি দিয়ে সুইসাইড করলেন। বেশ, তো এই ঘটনাটার পর থেকে আস্তে আস্তে এই বাড়িতে যেন তাণ্ডব শুরু হলো। কি না, এরপরে আসি সেকেন্ড যে ইনসিডেন্টটা, সেটা হচ্ছে তপতির যে নিজের দাদু হচ্ছে সেই মানে সেজো জেঠু মনে হয় এটা, ওই সেজো দাদু আর কি। তো ওই সেজো দাদু ওনার সাথে ঘটা একটা ঘটনা। তো তপতির যে দাদু, একদিন তপতি বলছে আমি তখন ক্লাস 3-তে পড়ি, জানো তো, হঠাৎ করে ফোন এলো, ফোনে দেখছি মানে মানে ফোন এসছে বলতে স্কুলে তখন ও বোধহয় ছিল, বাড়িতে বোধহয় ফোন এসছিল, বা আগেকার দিনে তখন তো ফোন এত চলাচল ছিল না, ওই তোমার বুথে ফোন আসতো, সেখান থেকে বাড়িতে এসে কেউ খবর দিয়েছে, বাড়ি থেকে আবার আমাকে স্কুলে ডাকতে এসছে কি না এক্ষুনি যেতে হবে, ওর দাদু মারা গেছে। তো বলে আমরা অবাক হয়ে গেছি, তার 2 দিন আগে উনি আমাদের বাড়িতে হেঁটে চলে ঘুরে গেলেন, খেয়ে গেলেন, দিব্যি সুস্থ মানুষ, তার কোনো সমস্যা নেই, তো কি এমন প্রবলেম হলো যে উনি এরকম হঠাৎ করে মারা গেলেন। ওরা তো যেতে যেতেও কিছু ভেবে পাচ্ছে না। তো গিয়ে ওখানে দেখছে তার মৃত্যুটা কিরকম, দেখো কোনো মানে ওনার একটা স্বভাব ছিল, প্রত্যেকদিন সকালবেলা উনি উঠতেন, উঠে উঠান ঝাড় দিয়ে গাছপালাগুলো একটু পরিষ্কার করে বা সেখানে জল টল দিয়ে উনি ওই ঘাটের ধারে যেতেন, দিয়ে নদীতে মানে ওই পুকুরে হাত মুখটা ধুয়ে উনি উঠে আসতেন। তো সেদিনও যথারীতি উনি যা তাই করেছেন, গেছেন, গিয়ে প্রথমে গাছের পাতা টাতা সব ঝাড়টার দিয়ে উঠোনটা পরিষ্কার করেছেন, তারপরে এবার ঘাটে গেছেন হাত মুখ ধোবেন বলে। এবার যখন উনি ঘাটের ধারে হাত মুখ ধুতে গেছেন, তো তখন দিদা বলেছে ঠিক আছে আমি ঘরে চা বসাচ্ছি, হ্যাঁ তো আমি চা বসাচ্ছি, তুমি তাহলে এসো। তো দিদাও দেখছে যে উনি ঘাটে হাত মুখ ধুচ্ছেন, চায়ের জল বসিয়ে দিয়েছে। অনেকক্ষণ ধরে দাদু আসে না দেখতে দেখতে দিদা যখন দৌড়ে গেছে, গিয়ে দেখছে দাদুর বডিটা না কেমন যেন ওপরের পাকের মধ্যে গেথে আছে আর মাথাটা জলের মধ্যে ডোবানো। তো দিদা তো তাড়াতাড়ি করে দৌড়ে গেছে, নিচে গিয়ে দেখছে দাদুর মাথাটা
এরকম পাকের মধ্যে না এরকম গাথা অবস্থাতে রয়েছে, আর বডিটা ওপরে ঘাটের সাইড দিয়ে এমনি ওই মেঠো কর্দমাক্ত একটা জায়গাতে ওখানে পড়ে রয়েছে। তো দিদা তাড়াতাড়ি করে জোরে ওনাকে টানতেই যখন সোজা করেছে দেখছে দাদুর মাথাটা পুরো একদম থ্যাতলানো। দাদুর মাথাটা থেতলে কোনোভাবে উনি যদি মুখ থুবড়ে পড়ে যান তাহলে যেভাবে পাকে গিয়ে ওনার মাথাটা একদম স্টক হয়ে যাবে, তো ওইটা হয়েছে, একদম মাথাটা গিয়ে গেঁথে গেছে ওখানে, এবং ওনার বডিটা কিন্তু ওপরের পার্টটা ওপরেই রয়েছে এবং সেটা ওই কাদামাটি যে জায়গাটায় ছিল সেই জায়গাটাতে পড়ে রয়েছে। তো দিদা তো কান্নায় ভেঙে পড়ে, চিৎকার চেঁচামেচি, বাড়ির সব দিক থেকে সব ভাইয়েরা ছুটে আসে, কি হলো না সেজ দাদুকে ওই রকমভাবে মৃতাবস্থাতে পাওয়া যায়। তো এটা ছিল সানো দাদু মারা যাওয়ার বা সানো দাদু গলায় দড়ি দেওয়ার তারপরের ফার্স্ট ঘটনা। এর কিছুদিন পর যে ছোট কাকিমা যে ছিল আর কি ওই তপতির মায়ের, অর্থাৎ ওদের যে ছোট দিদা হচ্ছে একদম ছোট ভাইয়ের যে বউ, তো ওই দিদাটা একটু রকচটা খিটখিটে প্রকৃতির, কিন্তু খুব অ্যাবনর্মাল কিছু নয়। তো সেই দিদা হঠাৎ করে একদিন তাকে পাওয়া যাচ্ছে না, খোঁজ করতে করতে সবাই দেখলো কি না উনি রেল লাইনে গেছেন গলা দিতে। তো হয়তো ওই ধারে কোনো ঘুটে টুটে দেয় এরকম লোক কাজ করছিল, কোনো একটা কাজের মহিলা, তো উনি কি করেছেন ওরকম ওকে দেখেছে যে পুরো রেল লাইনে গলা দিয়ে শুয়ে রয়েছে আর একটা ট্রেন আসছে, সেই মুহূর্তে সে দৌড়ে গিয়ে উনাকে বাঁচাতে যায় এবং ওর হাতটা ধরে একটা হ্যাঁচকা টান মেরে সরিয়ে তো কোনোভাবে নিয়েছিল, কিন্তু হাতের কবজিটার এখানের হাফ পোর্শন দিয়ে রেল মানে চাকাটা চলে যায়। তো যার জন্য ওনাকে যখন সবাই দেখছে ওনার হাতের কবজি থেকে অর্ধেকটা হাত কেটে ঝুলছে এবং পেটের একটা পাশ এত জোরে ধাক্কা লেগেছিল সেই জায়গাটা পুরো থেতলে গেছিল, মানে এখান থেকে একটা পার্ট পেটের পুরো থ্যাতলানো আর একটা হাতের কবজি হাফ পোর্শন পুরো কাটা, সেটা একটুখানি অংশ দিয়ে ঝুলছে। এইভাবে ওনাকে উদ্ধার করা গেছিল। যাই হোক উনি প্রাণে বেঁচে গেছিলেন ওই মহিলার জন্য। এবার ওনাকে তো ওই অবস্থায় উনি তো সেন্সলেস হয়ে যান, সবাই মিলে দৌড়ে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে। সে ওনার যে অপারেশন হয়েছে পুরো সারা গায়ে স্টিচের দাগ, তো অপারেশন হয়, উনি বাঁচবেন কি মরবেন সেটারই কোনো স্থিরতা ছিল না। যাই হোক ভগবানের অসীম কৃপা যে উনি মানে প্রাণটা বেঁচে গেছে ওনার, সে ওনার সুস্থ হতে বহু বছর সময় লেগে গেছিল, কিন্তু যাই হোক উনি প্রাণে বেঁচে গেছিলেন। এবার যখন উনি সুস্থ হয়ে যখন ওনার বোধ আসে, তখন যখন ওই ছোট দিদাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কি এমন ঘটেছিল যে তুমি এই ডিসিশন নিলে, তখন ছোট দিদা বলছে আমি জানি না, আমি কখন রেল লাইনে গেছি আমি বুঝতে পারছি না। আর সেদিন তো ছোট দাদুর সাথে আমার কোনো ঝামেলাও হয়নি, কোনো সমস্যাও হয়নি, আমি ঠিক বুঝতে পারছি না আমি কি করে রেল লাইন অবধি গেলাম, আমি কেনই বা রেল লাইনে মাথা দিলাম। মানে উনি না নিজের মধ্যেই ছিলেন না যখন ওনার সাথে এই ঘটনাটা ঘটেছে। তো স্বাভাবিকভাবেই অসম্ভব ভয় পেয়ে যায় পরিবারের সবাই। তো কি এমন একটা ঘটলো, তো প্রথমেই ঘটলো হচ্ছে একটা সেজ দাদুর ওই রকম একটা মর্মান্তিক মৃত্যু, তারপরেই আবার ছোট দিদার এইরকম একটা বড় অ্যাক্সিডেন্ট হলো। এর কিছুদিন পর হঠাৎ করে ওদের যে বড় দাদু ছিল সেই বড় দাদু এবার বলতে কি শুরু করলো, আমাকে না আমার সানো ভাই ডাকছে, আমাকে খালি বলছে কি ওর একা একা ভালো লাগছে না, তো আমাকে বলছে ও দাদা তুইও চলে আয় না, আমার সাথে গলায় দড়ি দিবি, দুজনে মিলে থাকবো, খুব মজা হবে। তো সবাই এবার বলছে কি যে এই তুমি কি পাগলের মতো বকছো, এসব আবার কে বললো তোমাকে? বলছে না না আমাকে সানো ডাকছে, তো আমাকে সমানে সানো দাদুর কথা বলছে এবং বলছে যে সানো দাদু নাকি ওকে ডাকছে আর বলছে কি গলায় দড়ি দিবি, দড়ি দেখ না খুব ভাল লাগবে, গলায় দড়ি দে, তাহলে আর মজা হবে, আমি আর তুই দুজনে মিলে একসাথে থাকতে পারবো। এবার যেহেতু ওই বড় দাদু এরকম বারবার বলছিল, আস্তে আস্তে উনাকে না বাড়ির প্রত্যেকে মিলে অসম্ভব চোখে চোখে রাখতে শুরু করে। উনি বিয়ে থা করেছিলেন না, তো যার জন্য ওনার সাথে অন্য কোনো ভাইয়েরা গিয়ে শোয়া শুরু করে, মানে সব সময় চোখে চোখে রাখছে। রাত্রে যদি একটু আওয়াজ হচ্ছে উঠে বসে কোথায় যাচ্ছিস, না বাথরুমে যাব, সঙ্গে করে নিয়ে যাওয়া নিয়ে আসা। বাড়িতে একবার ভোর রাতের দিকে উঠোনে আর একবার সম্ভবত ওই পুকুর পাড়ের দিকে কোথাও উনি দুবার, একবার মানে ওই গলায় দড়ি কলসি দিয়ে পুকুরে ডুবে মরতে চেষ্টা করেছিলেন, আর একবার উনি গলায় দড়ি দিতে চেষ্টা করেছিলেন, কিন্তু দুবারই যেহেতু বাড়ির লোকেরা ওনাকে প্রচণ্ড চোখে চোখে রাখছিল যার জন্য উনি কিন্তু সুইসাইড করতে সক্ষম হননি, কিন্তু উনি দুবার চেষ্টা করেছিলেন, যেটা ফেল হয়েছিল অ্যাটেম্পটা।
তো তারপরে থার্ড টাইম দেখা গেল উনি একটা ক্লাবে আড্ডা মারতে যেতেন। তো একদিন ক্লাবের লোকেদেরকে বলেছিল চাবিটা একটু আমাকে দিয়ে যাবি, আমি একা একা ভালো লাগে না, তো ক্লাবে একটু এসে বসবো। তো যাই হোক, পাড়ার লোক তো ওনাকে, ক্লাবের ছেলেরা চাবিটা দিয়ে দিয়েছিল, ক্লাবের সিনিয়র বলে চাবিটা ওনার কাছে ছিল। পরের দিন সবাই সকালবেলা গিয়ে দেখছে যে ওরকম ক্লাবের ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে ওনাকে ঝুলন্ত অবস্থাতে পাওয়া যায়। মানে অল্প একটু সময়ের মধ্যে, উনি আগের দিন রাত অবধি সবাই নজরে রেখেছে, ভোর রাতেও দেখেছে সব ঠিকঠাক আছে। এবার হয়তো সকালবেলা সবাই যে যার নিজের কাজে বেরিয়ে গেছে, কেউ আর অতটা তখন খেয়াল রাখতে পারেনি কোথায়। তো বেলায় যখন গিয়ে ওরা সবাই গেট খুলেছে, তখন দেখছে ক্লাবে ওনার ঝুলন্ত দেহটা। তো ওইটা কিন্তু হওয়ার আগে ঘটনাটা উনি বারবার বলতেন, আমার শানু ভাই আমাকে ডাকছে, আমায় গলায় দড়ি দিতে হবে বলছে, হ্যাঁ ও একা ভালো লাগছে না ওর এখানে থাকতে, তো আমি ওর সাথে থাকবো, আমি ওর সাথে থাকলে ওর ভালো লাগবে, আমি ওর সাথে থাকবো, এরকম বলতো। তো যাই হোক, তো অনেকেই বলছে যে এবার বাড়ির মধ্যে নানামুনির নানা মত, অনেকে বলছে নিয়তিতে টেনেছে, অনেকে বলছে যে যাদের একবার সুইসাইড করার টেন্ডেন্সি থাকে তাদের তো বারংবারই সুইসাইডের একটা টেন্ডেন্সি থাকেই। তো ঠিক আছে, এটা নিয়ে অত মানে ওই রকমভাবে কেউ ভাবতে চাইছে না যে এটা ওই সত্যি সত্যি ওর ভাই ডেকেছে বা কিছু, এটা ভেবেছে যে হয়তো সাইকোলজিক্যালি উনি এটাতে ইম্প্যাক্টেড হয়েছিলেন যে ওনার ভাই এইভাবে সুইসাইড করেছে, তারপর সেজো ভাই মারা গেল, তো এই মৃত্যুগুলোকে উনি হয়তো অ্যাকসেপ্ট করতে পারছিলেন না, সেই কারণে এই ডিসিশনটা উনি নিয়েছেন। তো এই আর একটা ঘটনা ঘটে। এরপরে আরেকদিন ফুলদিদা শুকনো একদম খটখটে একটা গোয়াল ঘর, সেখানে কি কাজ করতে গিয়ে উনি এমনভাবে উল্টে পড়লেন, ওনার পা হাত মানে সব ভেঙে টেঙে গুড়িয়ে একাকার দুরবস্থা। যাই হোক, এই ঘটনাটাও গেল। এরপরে হচ্ছে আরেকজন হচ্ছে ন দিদা যে ছিল, ঠিক আছে, তার মানে দেখো ফুল দিদাদের ঘরেও প্রবলেম হয়েছে, বড়জন তো মারাই গেল, ঠিক আছে, সেজনের সেটাও তো ওই দাদু মারাই গেলেন। তো তারপরেও ধরো তোমার ছোট কাকি ওরকম করলো, তারপরে ফুল দিদাও পড়ে গেলেন। এবারে হচ্ছে ন দিদাদের কথা বলছি। ন দিদা হঠাৎ করে ভীষণ অসুস্থ হতে শুরু করলেন, মানে উনি আর কথাও বলছেন না কারোর সাথে, খাচ্ছেনও না, কদিন যাবত উনার খাওয়া দাওয়া ঘুম সব কিছু একদম বন্ধ, শুধু স্থির দৃষ্টি বাইরের দিকে পুকুর পাড়ের দিকে চেয়ে বসে থাকেন ঘর থেকে, আর কারোর সাথে কোনো কথাও বলেন না, কিছু না। ওইভাবে বসে থাকতে থাকতে হঠাৎ করে একদিন ওনার ছেলের বউ খুব চিৎকার করে সবাইকে ডাকছে, এদিকে এসো দেখো মা কি করছে। ঘরের মধ্যে না বিছানায় পাটাকে ছড়িয়ে ওই জানলার ধারে বসে বসে এরকম পুকুর ধারের দিকে দেখছে। তাও উঠে প্রথম দু একদিন খাওয়ারটা বন্ধ করেছিল, কিন্তু বাথরুমে যাচ্ছিল, বসে বসেই ওখানে বাথরুম করে দিচ্ছে। তো ওটা দেখার পরে তোরা বিভৎস ভয় পেয়ে যায়, এবং তখন কি হয়েছে ডাক্তার বদ্যি সমস্ত কিছু দেখানো, মানে দেখাচ্ছে, ওষুধপত্র পড়বেও সেরকম সময়ের মধ্যে, আর সেই অর্থে সময়ও ওরা পেলো না। তো এক সপ্তাহ গেল না, উনি এক সপ্তাহের মধ্যে হঠাৎ করে এক্সপায়ার করে যান। ওনার যে কী রোগ হলো, ওটা কী হলো কেউই বুঝে উঠতে পারলো না। ওই হঠাৎ খাওয়া বন্ধ হয়ে গেল, কথা বন্ধ হয়ে গেল, কারোর সাথে কথা না, খাওয়া না, তারপরে লাস্টের দিকে একদম একটা জায়গায় বসে বসে সমানে বাথরুম করে ফেলতো ফ্লোরের মধ্যে, ওই করতে করতে হঠাৎ করে উনি মারা গেলেন। তো এইবার মানে সবাই খুব বিরক্ত হয়ে গেছে, বা সবাই ভাবছে যে কোনো গুণিন ডাকবে, বাড়ির মহিলারা বলছে যে গুণিন ডাকা উচিত একটা বা কিছু, কিন্তু তখনও পর্যন্ত বাড়ির যে আর কি মেল সদস্যরা যারা বেঁচে আছে তারা বলছে যে না না, এগুলো সব বাড়িতে একটা ফেরে চলছে, মানে এগুলো আমাদের এক একটা সময় খারাপ যায়, আপস অ্যান্ড ডাউনস তো থাকে একটা পরিবারের, সেটাই হবে, গুণিন ডেকে কি হবে, গুণিন কি করতে পারে এখানে। কিন্তু এবার অনেকেরই মনের মধ্যে কিন্তু ঢুকেছে যে না, গুণিন আসলেই বোধহয় ভালো হবে, কারণ যেটা ঘটছে সেটা কিন্তু খুব সাধারণ কিছু নয়। তো এবার ওরা ডিসাইডই করছে কি গুণিন আনবে বা কিছু। এরকম সময় হঠাৎ এবার হচ্ছে মেজো কাকিমা যে ছিল, মেজোদের ঘরে তো এখনো পর্যন্ত কিছু হয়নি, তো ওই মেজো যে কাকিমা ছিল, তো ওই মেজো মানে ওই মেজো দিদা আর কি, মেজো দিদার নতুন ছেলের বউ এসেছিল বাড়িতে, মানে জাস্ট ওই শানু দাদু যেদিনকে সুইসাইড করে তারও কিছুদিন আগেই একটা নতুন মানে বউ এসেছিল ওই বাড়িতে ওদের। তো ওই বউটা হঠাৎ করে বিকেলবেলা একদিন মেজো দিদা চা করে দিতে গেছে যে এনে বাবু চা খেয়ে ওঠ, এবার সন্ধে হয়ে গেছে। তো বউটা না এরকম চায়ের কাপটা ছুঁড়ে শাশুড়ির মুখের ওপর ফেলে দিয়ে বলছে, এই তুই জানিস না আমি চা খাই না, আমার জন্য চা এনেছিস কেন? তো তখন না বলছে কি যে আমি চা খাস না মানে, তুই তো রোজ চা খাস, চা খাবি না কেন? তখন বলছে না না আমি চা খাই না, জানিয়ে যা, এরকম করছে। তো তখনই ওর শাশুড়িটা বুঝতে পেরেছে যে না,
এটা যাই হয়ে যাক কেন কোনো নর্মাল কিছু তো নয়। তো তখন বলছে আমি কারোর কথা শুনবো না, আমি ভাই আমার বউকে ঠিক করতে হবে, আমি গুণিন ডাকবো, ঠিক আছে। তো যথারীতি একজন গুণিনকে ডাকা হয়েছে। সে তো ওকে দেখে চিৎকার, ঘরের মধ্যে হাত পা ছুটছে যে ওকে কেন আনা হয়েছে, ওকে কেন আনা হয়েছে, প্রচণ্ড রিয়াক্ট করছে। তো যাই হোক, এবার ওকে সে চেপে ধরে কয়েকজন মিলে ধরে ওকে বসানো হয়েছে, ঠিক আছে। ছোট কাকা, তারপরে এই মেজো জেঠিমা যারা ছিল, মেজো কাকু যারা ছিল, তারা ওকে ধরে ওর হাজবেন্ড মিলে চেপে ওকে বসিয়েছে। এবার ওই গুণিন ওই যা করে, ওকে ওই হলুদ পুড়িয়ে ওর নাকের কাছটা এনে ধরেছে, দিয়ে ওর নাকের কাছে যত ওই হলুদ পোড়া দিচ্ছে ও তত চিৎকার করছে আর বলছে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। তো তখন সবাই বসে টসে আছে। তো বলছে যে তুই কে, কোথা থেকে এসছিস বল। তখন বলছে কি, কেন আমায় চিনতে পারছিস না, আমি তো এই বাড়ির মালিক, আমি শানু। তোদের ওই শানু দাদু বা শানু কাকু যা বলছে, শানু ভাই তাই বলছে। তো তখন বলছে তা তুই ওকে ধরেছিস কি করতে। এইবার গেছে ওই মেজো যে ছিল, মানে মেজো দিদা, উনি খুব বিরক্ত হয়েছেন। উনি তখন চিৎকার করে করে বলছে যে হ্যাঁ, আমি তো বুঝতেই পেরেছি যে তুমি এসেছো, তুমি কিছু একটা করছো, একের পর এক আমাদের পরিবারে এতগুলো বাজে বাজে ঘটনা ঘটে যাচ্ছে, সবার বাড়িতে সমস্যা হচ্ছে, কই নিজের বউটাকে তো কিছু করোনি, কই শানু বউয়ের তো দেখি কিছু হয় না, কই তুমি তাকে গিয়ে ধরো, তোমার ধরতে হয়, তুমি আমাদেরকে কেন এত উৎপাত করছো, সবার বাড়িতে তুমি কারোর না কারোর একটা কিছু অঘটন ঘটিয়েছো, সবার বাড়িতে মৃত্যুলীলা চালাচ্ছ, নিজের বউকে গিয়ে ধরো। তো তখন বলছে যে কি করে ধরবো, ও তো ঘর বেঁধে নিয়েছে, ও তো দেহ বেঁধে নিয়েছে, আমি ওকে তো কিছু করতে পারছি না, তাই জন্য আমি একা একা থাকতে পারছিলাম না বলে এই যে বরদাকে আমার সাথে ডেকে নিয়েছি। তখন বলছে আর বাকিরা, মানে আরো যে নকাকি মারা গেল, তারপরে মেশেজো জাদু মারা গেল, তো বলছে ওদের কথা জিজ্ঞেস করছে যে ওরা কোথায় গেল। তো তখন বলছে কি যে না, আমরা দুজনই গলায় দড়ি দিয়েছিলাম, তো ওই আমরা দুজন গলায় দড়ি দিয়ে মারা গেছি, ওই জন্য আমরা দুজন মুক্তি পাইনি, আমরা দুজন মিলে জোট বেঁধে এখন এই পুকুর ধারে ঘুরে বেড়াই ঘাটগুলোতে, আর বাকি সবাই মুক্তি পেয়ে গেছে, ওরা তো ভালো ছিল, ওরা মুক্তি পেয়ে গেছে, আমরা দুজন মুক্তি পাচ্ছি না। তো তখন বলছে, তো গুণিনী বলছে যে তাহলে তোরা বল যে তোরা কি করলে যাবি, তোরা কি করলে ছাড়বি, কারণ তুই এরকম উপদ্রব করছিস কেন বাড়িতে। আর ওই মেজো দিদা যে ছিল, সে আগে গজগজ করতে করতে খালি বলছে যা না, নিজের বউটাকে গলা টিপে মার না, নিজের গলা টিপে বউকে কিছু করছিস না, আমাদেরকে উৎপাত করছিস, যা নিজের বউকে গিয়ে গলা টিপে মার। তখন আবার বলছে তখন নাকি যে নিজের বউকে মারতুম, কি করে মারবো, তো দেহ বন্ধন করে ঘর বেঁধে নিয়েছে, ওকে কি করে মারবো আমি, ওকে তো মারতে পারছি না, ওই জন্যেই তো সবাইকে উপদ্রব করছি, তো ওকে বল আমাদের নামে গয়ায় গিয়ে পিণ্ডদান করতে, তাহলে দেখবি আমরা ছেড়ে চলে গেছি এখান থেকে। তো তখন ওই গুণিন বললো যে ওকে বলুন গয়ায় গিয়ে একটা পিণ্ডদানের ব্যবস্থা করতে এদের নামে, কারণ এরা তো এরকম মুক্তি পায়নি, এখানে এইভাবে রয়েছে। তো তখন বলছে যে তুই এই বাচ্চা বউটাকে আপাতত ছাড়, একে ছেড়ে দিয়ে তুই যা, কেন ও কি দোষ করেছে, ওকে তো সংসারটা করতে দে ঠিক করে। তারপরে সে অনেক নাকি ওদের যেরকম আগেকার ট্রেডিশনাল প্রসিডিওর হয় গুণিনদের, ঝাঁটা পেটা করে অমুক তমুক করে দাঁত দিয়ে সেই কলসি তুলে নিয়ে গিয়ে সেই কোথায় একটা গাছতলায় উল্টে ফেলে ওই বউটা ফেন্ট হয়ে যায়। তো তারপরে নাকি মোটামুটি উনি সব পুরো ওই পুকুর ধারটা থেকে শুরু করে একদম তোমার প্রত্যেকের বাড়ি থেকে শুরু করে প্রত্যেককে তাবিজ দিয়ে দেহবন্ধন অবধি করে টোরে দিয়েছিলেন। এবার যখন ওই শানু দাদুর ওই বউকে বলা হচ্ছে দিদাকে যে তুমি একটা গয়ায় পিণ্ডদানের ব্যবস্থা করো, ওরকম বলছে যে গয়ায় পিণ্ড দিতে, বলে কি আমি দিন আনি দিন খাই ফুচকা বিক্রি করে, আমি কোথা থেকে টাকা পাবো, আমি ওসব করতে পারবো না। তো তখন গুণিন বললেন কোনো অসুবিধা নেই, বংশের কেউ একটা করলেই হবে, আপনারা যে যাবে ওই বড় জেঠুটাও তো করতে হবে, ওই বড় দাদুকে যে করলো সেই একটা কেউ বাড়ির ছেলে করে দিলেই হবে। তো বললো ঠিক আছে, তাহলে আমরা গিয়ে গয়ায় পিণ্ডদানটা করে আসছি, আর তার সাথে সব বাদি টাদি দিল। তো ওই গুণিন তখন বলেছিল যে আপনাদের দাদু যখন বাড়িটা নিয়েছিলেন, মানে বড় দাদু আর কি, এই দাদুদের যে বাবা, সে যখন বাড়িটা নামে বলে এই পুরো জমিটা কিনেছিল, ওনার তো এই মাস্টার প্ল্যানটা ছিল যে মাঝখানে পুকুরটা থাকবে, পুকুরটার চারিদিক করে ঘিরে আমি বাড়িগুলো করে দেব। তো উনি তখনই একটা ভুল করেছেন যে উনি বাস্তুটা একবার দেখে নেননি, এই বাস্তুতে আগে থেকেই প্রবলেম ছিল। ওই যে শানু
দাদুর যে সুইসাইডটা ওটাও কিন্তু এই বাস্তুদোষের জন্যই কিন্তু উনি করেছিলেন। তো বললে বাস্তুদোষ যেখানে থাকবে সেখানে কিন্তু ধারাবাহিকভাবে সেই পরিবারটা পুরো একদম বিনষ্ট হয়ে যায়। তো ওই শানু দাদু থেকে শুরু হয়েছিল, ধারাবাহিকভাবে পরপর এতগুলো ইনসিডেন্ট ওদের ফ্যামিলিতে ঘটে যায়। এবার তারপরে ওই লাস্ট তখন ওই মেজো বউটাকে তো ছেড়ে দিল, মেজোদের ঘরের বউটাকে, ওকে ছেড়ে দেওয়ার পরে ওনাদের গয়ায় পিণ্ডদানের পরে আর অ্যাজ সাচ ওই বাড়িতে নাকি কোনো প্রবলেম হয়নি। এখনো বোধহয় সবাই থাকে না, কয়েকজন বোধহয় ওই ভিটেতেই আছে, আর কয়েকজন বোধহয় যে যার নিজের মতন আলাদা করে বাড়ি করে সেপারেট হয়ে গেছে। তো মাঝে মাঝে এখনো আছে কয়েকটা দাদু দিদা তো আছে, এমনকি ওর সেজো দাদু মারা যাওয়ার পর যে সেজো দিদা টিদারা, মানে যেটা তপতির মামার বাড়ি হচ্ছে কনসিডার, তো সে তারাও এখন ওখানেই থাকে। তো তপতি তারপরে ওখানে যায় গেছে ঘুরতে, বলে এখন আর কিন্তু কোনো প্রবলেম নেই। বাট ওই মাঝখানের বেশ কিছুটার সময় মানে ওদের ফ্যামিলির ওপর দিয়ে একদম পুরো মৃত্যুলীলা বয়ে গেছিল, মানে পুরো ঝড় হয়ে গেছিল। তো এটা একটা খুব মারাত্মক ভয়ঙ্কর ইনসিডেন্ট যেটা আমাকে তপতি শেয়ার করেছে। এটা ওর একটা পারিবারিক ইনসিডেন্ট, তো আমি তো তোমাদের সাথে না শেয়ার করলেই হচ্ছিল না, তো আমি ভাবলাম শেয়ার করেই ফেলি। তো আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু সানডে ছাড়াও থার্সডেতেও ফেসবুকে প্রত্যেকদিন আফটার মানে আগে ইউটিউবে স্টার্ট করব, ওখানে লাইভ হয়ে গেলে এখানে আসবো। আচ্ছা, এবার আমি আর গল্প বলবো না, 10:30 অলরেডি বেজে গেছে। শুধুমাত্র একটু তিতলি গাঙ্গুলি আমাকে বারবার বলছিল যে দিদি তুমি কাল সর্প দোষের ব্যাপারে একটু বলে দিও। তো আমি একটু বলে দিচ্ছি, কাল সর্প দোষটা কি। কাল মানে কি সময়, আর সর্প তোমরা বুঝতেই পারছি না। তো কাল সর্প দোষটা যার থাকে খুব স্বাভাবিকভাবেই হচ্ছে তার কোনো সময়ের কাজ সময়ে ঠিকমতো হয় না, মানে আমাদের যে অন্তর্দশা অনুযায়ী কাজগুলো হওয়াটা উচিত ছিল সেই কাজগুলো ঠিকমতো সময় মতো হচ্ছে না, সেটাই হচ্ছে কাল সর্পদোষের মেন ইম্প্যাক্টটা। এছাড়াও বিভিন্ন রকম ইম্প্যাক্ট থাকে, ধরো লগ্ন সপ্তমে থাকলে তার অনেক সময় শরীরের ওপর এফেক্ট হতে পারে, তার পার্টনার রিলেটেড প্রবলেম আসতে পারে। অষ্টমে থাকলে জমি সংক্রান্ত, পরিবার সংক্রান্ত ব্যাপার স্যাপার হতে পারে। তো আরও অনেক ডিটেলে আছে, যারা অ্যাস্ট্রোলজার তারা বলতে পারবে, ঠিক আছে। কিন্তু মেনলি হচ্ছে সময়ের কাজটা তোমার কোনো কাজই সময়ে হবে না, সবই ওলট পালট হবে। এবার কেন হয়, কেন এই দোষটা পায়, মূলত চার্ট দেখে যতদূর বোঝা যায় যে যার এই কালসর্প দোষ থাকে তার প্রিভিয়াস যে কটা জেনারেশন, মানে সেটা অনেক জেনারেশন আগেও হতে পারে, 5-6টা জেনারেশন আগেও হতে পারে, কোনো না কোনো একটা জেনারেশনে কারোর না কারোর হাত দিয়ে কোনো একটা জোড়া নাগের মধ্যে থেকে একজন কারোর একটা তার ফ্যামিলির হাতে হত্যা হয়েছে, ঠিক আছে। তো তবেই কিন্তু পরবর্তী প্রজন্মে এই দোষটা পায় এবং পরবর্তী প্রজন্মে এই কালসর্প দোষের কোপে সে পড়ে। যদিও এটা খুব একদম বিভৎস কিছু ব্যাপার নয়, কারণ মোটামুটি মাঙ্গলিক আমরা অনেকেই জানি যে হয়, তো ওটাও যেমন মাঙ্গলিক একটা দোষ, বা গুরুচণ্ডিকা, এই গুরুচণ্ডাল যেটা, তো এই রকম এই যে দোষগুলো যেরকম হয় ওই গুরুচণ্ডাল মাঙ্গলিক ওই রকমই একটা দোষের মধ্যে কালসর্প দোষটা পড়ে। এটা কাটানোর নিয়মবিধিও বিভিন্ন জনের ক্ষেত্রে ভিন্ন হয়। তো মূলত যেটা হয় যে অনেক সময় চার্টে যদি কারোর ধরো সমস্ত গ্রহগুলো বাঁ দিকে চলে এলো, ডান দিকটা পুরো খালি হয়ে গেল, বা সবকটা গ্রহ নিচে নেমে গেছে, রাহুকে তো ওপরে চলে গেছে, এইরকম ক্ষেত্রে দেখা যায় যে কালসর্প দোষ পাওয়া যায়। এবং তখন রাহু কেতু মা মনসার পূজা তো করতেই হয়, নবনাগের পূজা করতে হয়, রুদ্রাভিষেক করতে হয়। রুদ্রাভিষেক করে তারপরে ওই তোমার আরও কিছু প্রসিডিওর আছে, ওই পিতলের বা সোনার বা রূপোর জোড়া নাগ বাড়িতে প্রতিষ্ঠা করারও একটা প্রচলন আছে। দেখবে অনেকের বাড়িতে নাগ প্রতিষ্ঠা করতে হয় কালসর্প দোষ থাকলে, দিয়ে সেটা 1 বছর যাবত তুমি পুজো করতে হবে, তারপর তুমি চাইলে ওইটাকে দান করে দিতে পারো কোথাও, বা মনসা গাছের তলায় দিয়ে আসতে পারো। তো ওই রকম সর্প প্রতিষ্ঠা করে তারপর পূজা করতে হয়। তো আবার অনেক ক্ষেত্রে কোনো রকম পুজো অনেকেই বলে যে না করলেও চলে, যজ্ঞের মাধ্যমে বা যজ্ঞ না হলেও তন্ত্রের মাধ্যমেও কিন্তু কালসর্পদোষ কাটানো যায়। বা অনেকে আবার মহামৃত্যুঞ্জয় কবচ দিয়ে দেয়, কিন্তু মহামৃত্যুঞ্জয় কবচ শুধু দিলে কালসর্পদোষ কাটে না, সেখানে অবশ্যই রুদ্রাভিষেকের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তারপরে সম্পূর্ণ পূর্ণাঙ্গ রুদ্রাভিষেকের পর অষ্টপাঠ করাটা খুবই প্রয়োজনীয়, তবে গিয়ে কালসর্পদোষটা কাটে, ঠিক আছে। তো এটা এত কিছু বিচলিত হওয়ার মতো বিভৎস কোনো ব্যাপার না, তবে হ্যাঁ একটু আপস অ্যান্ড ডাউনস লাইফে চলে। তো যদি তোমার কোনো অসুবিধা হচ্ছে এই রিলেটেড, তাহলে তিতলি তুমি, বা যদি কারোর থেকে জেনেছো কোনো অথেন্টিক জায়গা থেকে, তোমার যদি মনে হয় তুমি কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে নিতে পারো। তবে এটা
এই যারা মানে তারা মানে, যারা মানে না মানে না। অনেকেই তো মাঙ্গলিক টাঙ্গলিক দেখেও না, বিয়ে থাও সবই হচ্ছে, তো সেক্ষেত্রে এই দোষগুলো নিয়ে খুব একটা বদরও কেউ হয় না, তো দেখে নিও। এই দোষ কাটানো যাবে তো? হ্যাঁ হ্যাঁ, দোষ কাটানো যাবে, দোষ কাটানোতে কোনো সমস্যা কিছু নেই। তোমার যদি কেউ বলে থাকে দোষ আছে, তো আমি বলেও দিলাম যে ওই তোমার প্রসিডিওরগুলো তুমি যে অ্যাস্ট্রোলজারের কাছে যাবে তার নিয়ম অনুযায়ী তোমাকে কাটাতে হবে। হয়তো তোমাকে বললো যে সোনা হতে পারে বা রূপার হতে পারে কিংবা পিতলের হতে পারে, দুটো জোড়া নাগের এরকম প্রতিষ্ঠা করতে হবে, 1 বছর ধরে নাগ পূজা করতে হবে, রুদ্রাভিষেকের প্রয়োজনীয়তা থাকতে পারে, কিংবা অনেক সময় তন্ত্রের মাধ্যমেও অনেকে কাটিয়ে দিতে পারে। সেটা তুমি যার কাছে যাবে সে যে রেমেডিটা নেবে সেটা নিয়ে নিও, ঠিক আছে? আচ্ছা চলো তাহলে আজকের মতন গল্প এখানে শেষ করছি। কালকে সকালে এই এপিসোডে তোমরা সত্যি ভূতের গল্প হতে পেয়ে যাচ্ছ। আরেকবার চটপট চটপট বলে দিই, হ্যাঁ জানি তো আমাকে কে লিখছে, সুস্মিতা না সুনেত্রা লিখছে আমাকে খুব মিষ্টি লাগছে। আমাকে মিষ্টি লাগছে কেননা গার্গী চক্রবর্তী আমাকে একটা খুবই মিষ্টি ড্রেস গিফট করেছে, তাই জন্য। তো এই যে ড্রেসটা, এটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা একটা বাটারফ্লাই মানে স্কার্ট, যেটাতে প্রচুর বড় ঘের রয়েছে। এটা আমি না দেখালে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এটা ঘেরটা কত বড়, কতটা এক্সটেন্ডেড পুরো ব্যাপারটা। আর তার সাথে ওপরে একটা ভীষণ সুইট একদম ফুল মাল্টি কালার স্টোন ওয়ার্ক করা একটা অসম্ভব সুন্দর, এটা একটা কোরিয়ান টপ। এটা একটা শর্ট টপ, ইন করেও পরতে পারো বা আউট করেও পরতে পারো। এটা আমি ইন করে পরেছি, তার জন্য একটা পুরো ফুল গাউন স্টাইলের লুক ক্যারি করছে। এটা অঙ্গসজ্জা বুটিক থেকে আমাকে পাঠিয়েছে গার্গী। এটার স্কার্টের প্রাইস আছে 1099 আর টপটা আছে 850, এবং সিঙ্গেল নিলে ফুল শিপিং, দুটো কম্বো নিলে হাফ শিপিং। 7595999708 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আর আমাকে যদি তোমরা নিজেদের লাইফের কোনো স্টোরি শেয়ার করতে চাও 8240840618 নাম্বারে যোগাযোগ করে নিও। আর আরেকটা কথা চটপট করে একটু বলে দিই, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো 8240840618 নাম্বারেও যোগাযোগ করে নিতে পারো। আমাদের কিন্তু এই বছরের যে শারদীয়া পত্রিকা, সেখানে 100-র ওপর ভয়ানক নতুন পুরনো বিভিন্ন লেখকদের সকলের লেখা নিয়ে, প্রত্যেকটা ভৌতিক অলৌকিক জোনের ওপরে গল্প নিয়ে আমাদের যে শারদীয়া পত্রিকা এবং বৃত্তের বাইরে সেটা প্রকাশিত হতে চলেছে। তোমরা যদি কেউ বুক করতে চাও, প্রি বুকিং এর ক্ষেত্রে প্রাইস থাকছে 550। তো চটপট আর দেরি না করে আমাদেরকে যোগাযোগ করো এবং প্রি বুকিংটা সেরেই ফেলো, কারণ পত্রিকার নেশাটা আমাদের কিন্তু চিরন্তন, সেটা তো থাকবেই পুজোর সময়। তো তোমরা চাইলে সেটাও করতে পারো। ওকে, সো আজকের মতন এখানেই শেষ করলাম লাইভটা। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সানডে।